কেন গত 4 বছরে 26টা দুর্ঘটনা ঘটেছে, যেটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটাতে কেন কোনো কবচ ছিল না, বা কাঞ্চনজঙ্ঘার বগিগুলো কেন আধুনিক পদ্ধতিতে নির্মিত না, অর্থাৎ নরেন্দ্র মোদীকে তুলে ধরো। এবং দ্বিতীয়ত হচ্ছে যারা বড় লোক তাদের স্বার্থ রক্ষা করো। এক লাইনে দুটো ট্রেন ঢুকে পড়লো, দুটো ট্রেনকেই TA-912 ছাড়পত্র দিয়ে দেওয়া হলো, মালগাড়ি যা গতিবেগ থাকার কথা তার থেকে বেশি গতিবেগে ছুটলো। সব মিলে গাফিলতিটা কোন কোন জায়গায় রয়েছে, কি মনে হচ্ছে? দেখুন, যদি এক লাইনে বলতে হয় তাহলে ওয়ান লাইনার হচ্ছে যে এই যে নরেন্দ্র মোদীর সরকার, যেটা 10 বছর পার চলছে, সেই সরকার গরিব মানুষদের কথা ভাবে। দেখুন, ভারতবর্ষের রেলটা যেটা তৈরি হয়েছিল, এটা তো শুধুমাত্র যারা 1200 টাকা বা 1800 টাকা দিয়ে টিকিট কেটে যাবে তাদের জন্য তৈরি হয়নি। যে সাধারণ মানুষদের যে যাতায়াতের কথা, তাদের যে যাতায়াতের ক্ষেত্রে সুরক্ষা, সেটা নিয়ে নরেন্দ্র মোদী সরকার বা তার পরিচালিত রেল মন্ত্রকের কোনো ভাবনা চিন্তায়। দেখুন, সামাজিক মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় অশ্বিনী বৈষ্ণবকে রসিকতা করে রেলমন্ত্রীর জায়গায় রেল মন্ত্রী বলা হচ্ছে, সেটা বলা যেতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষের রেল কোন পথে। দেখুন, আমরা সবাই জানি যারা একটু আধটু ইতিহাস পড়েছি যে ভারতবর্ষে রেল কিভাবে শুরু হয়েছিল, এবং রেল নিজে যেটা ক্লেম করে যে যখন রেল শুরু হয়েছিল তখন তো একটা ব্রিটিশ ভারত, সেখানে অনেক আঞ্চলিক রাজ্য, রেল ওয়াজ এ ইউনিফায়ার, রেল একটা বড় ইউনিফিকেশনের কাজ করছে। নরেন্দ্র মোদী সরকারের সাকসেসফুল যেটা চেষ্টা, সেটা হচ্ছে এই ইউনিফিকেশনের জায়গায় একটা বিত্তবান শ্রেণীকে তুষ্ট রাখা ছাড়া নরেন্দ্র মোদী সরকারের আর কোনো কাজ নেই। দেখুন, টেকনিক্যাল ডিটেলসে আপনি অনেক যেতে পারেন, টেকনিক্যাল ডিটেলসকে আমরা আলোচনা করতে পারি। কেন সিগন্যাল আনলকিং কাজ করেনি, কেন গত 4 বছরে 26টা দুর্ঘটনা ঘটেছে, কেন এই যেটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটাতে কেন কোনো কবচ ছিল না, বা কাঞ্চনজঙ্ঘার বগিগুলো কেন আধুনিক পদ্ধতিতে নির্মিত না, অর্থাৎ যে বগির কথা বারবার সুপারিশ করা হয়েছে, বন্দে ভারতে যে বগিগুলো আছে সেটাতে নির্মিত না। এই সবকিছু আপনি আলাদা আলাদা টেকনিক্যাল পয়েন্ট আনতে, কিন্তু একটা যে কোনো প্রশাসনের একটা থিম লাইন থাকে, তো সেই থিম লাইনটা হচ্ছে যে আমি শুধু এই বন্দে ভারত বা তথাকথিত বিত্তবানদের নিয়ে ভাববো, বাকি লোকরা যেখানে যেভাবে ইচ্ছে মরছে, যা হচ্ছে কিছু আসা যায়। এটাই নরেন্দ্র মোদী সরকারের ওভারঅল আউটলুক। ঠিক যে কারণে নরেন্দ্র মোদী সরকার যখন করোনা হয়েছিল, পরিযায়ী শ্রমিকরা কিভাবে বাড়ি ফিরবে সেটা না ভেবে, বিন্দুমাত্র না ভেবে লকডাউন ঘোষণা করে দিয়েছিল, ঠিক তেমনই নরেন্দ্র মোদী সরকার আজকে একেবারে জানে না, বা অ্যাকচুয়ালি ভাবেও না, জানে না তো দ্বিতীয় প্রশ্ন, ভাবনা চিন্তার মধ্যেই নেই যে আম জনতা কিভাবে ট্রাভেল করবে। ভারতবর্ষের রেলের অবস্থা দিনকে দিন আরো খারাপ, আরো খারাপ, আরো খারাপ হচ্ছে। আর নরেন্দ্র মোদী এবং তার সরকার বা প্রশাসন একটা বন্দে ভারতের ঢক্কানিনাদ করে চলেছে। দেখুন, দেয়ার আর সিম্পল স্ট্যাটিস্টিক্স হুইচ সবাই জানে, তবু মাঝে মাঝে আমাদের বলতে হয়। ভারতবর্ষ নির্মলা সীতারামন, এখন তো আর রেল বাজেট আলাদা করে হয় না, নির্মলা সীতারামন লাস্ট যে বাজেট বক্তৃতাটা পড়েছেন, সেই বাজেট বক্তৃতাতেও আছে ভারতবর্ষের রেলের যে পরিকাঠামো, সেখানে 110 থেকে 130-এর বেশি কোথাও ট্রেন চালানো সম্ভব, ফলে বন্দে ভারত 180-তে চলছে। এগুলো সব মিথ্যে কথা, বাজে কথা, অতিরঞ্জন, নরেন্দ্র মোদী নামে যে মিথকে নির্মাণ তার চেষ্টা। যারা বন্দে ভারত চলেছেন তারা প্রত্যেকে জানেন যে বন্দে ভারতের প্রত্যেকটা কামরায় নরেন্দ্র মোদীর ছবি, সবসময় এলইডিতে নরেন্দ্র মোদীর চলছে। তার মিথ নির্মাণ ছাড়া কিছু হয়। এই যে বন্দে ভারতের বাইরের যে পৃথিবীটাতে শিয়ালদা স্টেশনে একটা প্ল্যাটফর্ম বন্ধ থাকলে সাধারণ মানুষের কি অবস্থা হয়, সেটা অশ্বিনী বৈষ্ণব জানেন না। ঠিক যেমন তিনি জানেন না যে কাঞ্চনজঙ্ঘায় কত লোক যাতায়াত করে, বা উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগের জন্য এই ট্রেনটা কতটা জরুরি। ঠিক যেমন উনি জানতেন না যে করমণ্ডল এক্সপ্রেসে করে পূর্ব ভারত থেকে দক্ষিণ ভারতে কত লোক চিকিৎসার জন্য যায়। এটা ওনার ভাবনারও দরকার পড়ে। উনি একটা আপনি যদি অশ্বিনী বৈষ্ণব সম্পর্কে তথাকথিত ইংরেজি ম্যাগাজিনের যে ইংরেজি ম্যাগাজিনের অন্যতম সম্পাদক, একটু আগে আপনাকে যে টুইটটা দেখাচ্ছিলাম, রাজদীপ সরদেশাই বলেছেন যে বিজেপির মুখপাত্ররা খুব আগ্রহী নয় যে রেল নিয়ে আলোচনা।
সেই ইন্ডিয়া টুডে গ্রুপের লাস্ট যখন নরেন্দ্র মোদীকে নিয়ে তারা কভার স্টোরি করেছিল, তাতে শুরুটাই করেছিল অশ্বিনী বৈষ্ণবকে, যে অশ্বিনী বৈষ্ণব কত দুর্ধর্ষ প্রেজেন্টেশন দিলেন যে কি কি ভারতবর্ষে মডেল স্টেশন হবে এবং মডেল স্টেশনে কিরকম অত্যাধুনিক পরিষেবা পাওয়া যায়। দেখুন, আমরা সবাই জানি যে আমাদের বড়লোকদের জন্য কিছু কিছু করতে হয়। অবশ্যই বড়লোকদের জন্য 1% লোক তারা সমস্ত পাওয়ার নিয়ন্ত্রণ করেন, সেজন্য চার্টার্ড ফ্লাইট থাকবে, সেজন্য বড়লোকদের বিয়েতে এসে হলিউডের তারকারা নাচবেন, সে সব কিছু হবে। কিন্তু আম জনতা, যাদের পয়সায় এই বড়লোকরা বড়লোক হয়েছে, যাদের যারা এদের কাছ থেকে পরিষেবা কিনে বা বিভিন্ন জিনিস কিনে এদের বড়লোক করেছে, তাদের কি হবে এই বিষয়ে আপনি যদি অশ্বিনী বৈষ্ণবের ধারাবাহিকভাবে বিভিন্ন প্রেজেন্টেশন দেখেন, ওনার টেলিভিশন ইন্টারভিউ দেখেন, ওনার টুইট দেখেন, আপনি আপনি যদি খুঁজে পান যে লাস্ট উনি সাধারণ যাত্রীদের ট্রেন নিয়ে কোনো কথা বলছেন। দেখুন, আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে, এটাই বামপন্থী ন্যারেটিভ তৈরির সমস্যা, যে লালু প্রসাদ যাদব ইজ এ চোর অ্যান্ড অশ্বিনী বৈষ্ণব ইজ এ স্মার্ট অবতার। এই লালু প্রসাদ যাদব কিন্তু একটা গরিবী রথের মতো একটা জিনিস করেছিল, যাতে আপনার একটা অ্যাকোমোডেট করার চেষ্টা ছিল। আচ্ছা, একটা এসিতেও যদি একটা গরিব লোক যেতে পারে, যেটা তুলনায় কম ভাড়া যেতে পারে, লালু প্রসাদ যাদবের একটা চেষ্টা ছিল যে পণ্য পরিবহনের ক্ষেত্রে যদি আমি একটু বাড়িয়ে দিই, আমার 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 ট্র্যাক কত কিলো নিতে পারে, একটা পণ্যবাহী কামরায় বা বগিতে কত কিলো ম্যাক্সিমাম যেতে পারে, আমি যদি সেটাকে একটু বাড়িয়ে দিই। অশ্বিনী বৈষ্ণবের এইসব কোনো ইচ্ছা বা কোনো কিছুই নেই। দুঃখের বিষয় হচ্ছে, শোনো, এখানে আমার একটা প্রশ্ন আছে, তাহলে কি অশ্বিনী বৈষ্ণবকে সরিয়ে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে? আপনি না, অশ্বিনী বৈষ্ণবকে সরিয়ে দিলে সমস্যার সমাধান হবে না। কারণ হচ্ছে এই মোদী মন্ত্রিসভার গোটা মন্ত্রিসভার ট্র্যাডিশনটা হচ্ছে কর্তা ভজন। জয়শঙ্করের একমাত্র কাজ হচ্ছে এটা বলা যে নরেন্দ্র মোদী বিশ্বগুরু হয়ে গেছে। তারপর যখন জো বাইডেন বা ইউএস ন্যাশনাল অ্যাডভাইজার এসে পান্ডুন সম্পর্কে তথ্য দেয় যে ভাই সুনীল গুপ্তাকে আমরা চেকোস্লোভাকিয়া থেকে আমাদের হেফাজতে নিয়ে নিয়েছি, সে এইসব কথা বলছে, তখন জয়শঙ্করকে খুঁজে পাওয়া যায়। তো দ্য হোল ক্যাবিনেট ইজ যে কোনো সময় দেখুন, এটা তো অস্বীকার করে লাভ নেই, সেই প্রাচীন কাল থেকে নবরত্ন সভা ছিল, যে নবরত্ন সভায় একজন কবিকে রাজার জন্য কবিতা লিখতে হতো, একজনকে গান গাইতে হতো। কিন্তু আধুনিক কালেও যদি ক্যাবিনেটটা পুরোটা ওই নবরত্ন সভা হয়ে যায়, যে সবাই মোদী বন্দনায় অধীর, তাহলে আপনি কি করবেন? আপনি যে প্রশ্নটা করলেন, আমি আপনাকে একটা উত্তর দেওয়ার চেষ্টা করি। যে আমি আরেকটা পয়েন্ট শুধু একটু অ্যাড করে দিই আপনার সঙ্গে, যে সুরক্ষা কবচ নিয়ে বারবার অশ্বিনী বৈষ্ণবরা সামনে আসেন, ঢক্কানিনাদ করেন, দেখা যাচ্ছে এই যে লাইনটা ধরে শিয়ালদায় আসছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই লাইনটায় সেই কবচ ব্যবহারই করা হয়নি। হয়তো আগামী বছর বা তারপরের বছর ব্যবহার করা হবে। তাহলে বিজ্ঞাপনটা কিসের? শুধু নরেন্দ্র মোদী? দেখুন, দুটো টেকনিক্যালিটি জিনিস, আমি আপনাকে রেলের টেকনিক্যালিটির অনেক জিনিস বলতে পারি, যে বন্দে ভারত বানানোর জন্য প্রতিটা বন্দে ভারত এক্সপ্রেসের জন্য 105 কোটি টাকা করে খরচ হয়, প্রতিটা কোচের জন্য 6.5 কোটি। তাহলে বন্দে ভারতের পয়সায় কতগুলো সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া যেতে পারত। এগুলো হচ্ছে টেকনিক্যালিটিস। আবার আমি বলছি, দ্য থিম হচ্ছে যে নরেন্দ্র মোদীকে তুলে ধরো, তাতে বাকি দেশের যা হচ্ছে আপনি ভুলে যাবেন না। ভারতবর্ষ যদিও ঘটনাচক্রে সেই মন্ত্রীদের অনেকে এবার হেরে গেছে, ভারতবর্ষের সংসদে যা কোনোদিন হয়নি। নরেন্দ্র মোদী যেদিনকে মণিপুর নিয়ে বক্তৃতা দিচ্ছিলেন, সমস্ত বিজেপির সাংসদরা চিয়ার লিডারের মতো টেনে বাজাচ্ছে, মোদি 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 মোদি। এটা কি ওনাদের কাজ? এর জন্য কি স্মৃতি ইরানিকে আমেঠি থেকে জিতিয়ে পাঠানো হয়েছিল? দ্য হোল ক্যাবিনেট হ্যাজ বিকাম এ চিয়ার লিডার্স। দে আর নাথিং এদেরকে আইপিএল এ নিয়ে আসলে অশ্বিনী বৈষ্ণবের আইডিয়াল জায়গা কোথায়? ওকে শাহরুখ খান হায়ার করতে পারতো চিয়ার লিডার হিসেবে, মোদি 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 সারাক্ষণ করতো। আমি আবার আপনাকে বলার চেষ্টা করছি যে আপনি যত টেকনিক্যালিটিসে ঢুকবেন, টেকনিক্যালিটিস হাজার আছে। কেন কবচ নেই, কেন রেল লাইনে আধুনিকীকরণ হচ্ছে না, তার একটাই কারণ, এই সরকারের কাছে বড় লোকদের স্বার্থ রক্ষা করা একমাত্র লোক। গরিবদের কি হচ্ছে, গরিবদের চাকরির কি হচ্ছে, গরিবদের পেশার কি হচ্ছে, গরিবদের খাবারের কি হচ্ছে, দে আর সিম্পলি নট বদার।
যখন এরকম একটা দুর্ঘটনা ঘটে তখন আমরা আলোচনা করি। তাও রাজদীপ স্যার দেশে বলেই দিয়েছে যে গদি মিডিয়াকে বলে দেওয়া হয়েছে যে রেল দুর্ঘটনা নিয়ে আলোচনা করো না, তার চাইতে অনেক ভালো প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা রাজনীতিতে প্রবেশ নিয়ে আলোচনা করো, সেটা নিয়ে আমাদের মানে প্রবক্তারা, মানে বিজেপির প্রবক্তারা ঠাট্টা মিঠা কিছু বলতে পারবে। রেল নিয়ে কি বলবে আপনি বলুন তো, কি বলবে? যে আপনি প্রতিবার গুজরাট নির্বাচনের আগে একবার করে ঢক্কা নিনাদ হয় যে জাপানি অর্থে বুলেট ট্রেন চালু হয়, আজ অব্দি চালু হলো? আমার এখনো মনে আছে 2019-এর লোকসভা নির্বাচনের ঠিক আগে 2018-তে যে গুজরাট নির্বাচনে রাহুল গান্ধী সবাইকে নিয়ে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, মোদির জেতার প্রধানতম প্ল্যান ছিল হচ্ছে বুলেট ট্রেন। সেই বুলেট ট্রেন পরের 5 বছরে হলো। ওই বুলেট ট্রেন চালু করার জন্য আপনার যে স্পেশাল এলিভেটেড রোড তৈরি করতে হবে, তাতে আপনার যত জমি দরকার, সেই জমি মহারাষ্ট্রে নিতে গিয়ে বিজেপি মোটামুটি নিজের ভোট ব্যাংকে পুরো ধসিয়ে দিয়েছে। দেবেন্দ্র ফডনবিসের জেদ ঠিক পশ্চিমবাংলায় মানে সিঙ্গুর বা নন্দীগ্রামের সময় যা হয়েছিল যে উর্বরা ফসলি জমিকে এই বুলেট ট্রেনের জন্য দিতে হবে, কৃষকরা তার উত্তর নির্বাচনে দিয়েছে। আপনি তো রিয়ালিটির সঙ্গে নেই, আপনি কিছু বিজ্ঞাপনের সঙ্গে আছেন। বিশ্বগুরু, বন্দে ভারত, আপনার যে বিজ্ঞাপনগুলো আপনাকে স্মার্ট, মানে আপনাকে স্মার্ট করে, কিন্তু কার্যক্ষেত্রে জিরো। আপনি কবচের কথা বলছেন, আপনি ভেবে দেখুন তো যে প্রতিটা 29টা বন্দে ভারত ভারতবর্ষে এই মুহূর্তে চলে, 29টা বন্দে ভারতের জন্য কত টাকা খরচ হয়েছে? সেই টাকায় কটা এমনি সাধারণ রেলের আধুনিকীকরণ করা যেত, কত কিলোমিটার রেল লাইনের স্পিড বাড়ানো যেত, কটা ট্রেনে কবচ বসানো যেত। বাট ইউ ডোন্ট বদার, ইউ আর অনলি বদার্ড অ্যাবাউট ক্রিয়েটিং এ ইমেজ, আ পার্সন কল্ড নরেন্দ্র মোদী। সমস্যা হচ্ছে আপনি যে প্রশ্নটা বললেন, আপনার মানে ভূমিকায় যেটা ছিল যে এডুকেশনে নিটের কোশ্চেন লিক হয়েছে, এটা তো আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে যে বিজ্ঞাপনে দেখাতে হবে পাপা উঠোনে তো ওয়ার রুকোয়া দিয়া, মানে কে কোন যুদ্ধ আটকে ছিল সেটা কেউ জানে। আমার প্রশ্ন, এই এত যে সুরক্ষার এইরকম অসুবিধা নিয়ে মানুষ কিভাবে যাতায়াত করবে? অথবা এর সঙ্গে জুড়ে দিতে হয় যে মানুষ তাহলে কি করবে? সকলের পক্ষে তো এয়ার সার্ভিস ট্রাভেল করা, বিমানে চড়া এটা তো সম্ভব নয়। মানুষ কি করবে? রেলের ক্রেডিবিলিটি কোথায়? দেখুন মানে আমি আবার বলি যে থিম লাইন ইজ ভেরি সিম্পল। রেল হোক, নিট হোক, ভ্যাকসিনেশন হোক, এই সরকার সাধারণ মানুষের কথা ভাবে, এটা হচ্ছে বটম লাইন। ফলে আমি আজ সকালবেলায় ঘটনাচক্রে আমার এক আত্মীয়কে তুলতে শিয়ালদা স্টেশনে গেছিলাম। শিয়ালদা স্টেশন যদি কেউ ভোরবেলায় 5টার সময় গেছিলাম, যদি কেউ ভোর 5টায় শিয়ালদা স্টেশন দেখে তাহলে তার কান্না পায়। কিন্তু সমস্যা হচ্ছে যে অশ্বিনী বৈষ্ণব বা রেলের কর্তারা অনেক ব্যস্ত যে শিয়ালদা স্টেশনে নতুন ঝাঁ চকচকে কোন সোনার দোকান খোলা হলো, কোন মোমোর দোকান খোলা হলো ইত্যাদি। যাত্রীরা কি করে যাবে এটা কোনো মানে বিচার্য বিষয় না। আমি আগে আরেকবার হাত তুলেছিলাম সে সুমনকে বলার জন্য, মানে ইটস এ ভেরি ব্যাড থিং টু সে, বাট উই হ্যাভ টু রিলাই অন দ্য নাম্বারস। দেখুন অশ্বিনী বৈষ্ণবের টাইম লিমিটে 321 জন মারা গেছে, which is a big number, বাট যে মণিপুরের মুখ্যমন্ত্রীর আমলে তার চাইতে হয়তো ডবল মানুষ মারা গেছে, তাকে যদি পদত্যাগ করতে না বলা হয় তাহলে আপনি কি করে ধরবেন নীতিশ কুমার বা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বাবা মাধবরাও সিন্ধিয়া বা লাল বাহাদুর শাস্ত্রীর পদাঙ্ক অনুসরণ করে অশ্বিনী বৈষ্ণব পদত্যাগ করবেন? এই সরকারের পুরো সিস্টেমটা, মানে তিনি বিদেশ মন্ত্রী হতে পারেন, তিনি বিদেশ সচিব হতে পারেন, তিনি রেলমন্ত্রী হতে পারেন, তিনি রেল সচিব হতে পারেন, তিনি হোম মিনিস্টার, এই পুরো সরকারটার ফোকাস একটা। আবার আমি বলছি, তপন সিনহার আপনজনে বিখ্যাত ডায়লগ ছিল, রবিদাকে তুলে ধরো, রবিদাকে তুলে ধরো। এই যে রবিদা যে পরবর্তীকালে নরেন্দ্র মোদী হিসেবে ফিরে এসছেন এবং তাকে তুলে ধরাটাই যে সমস্ত সিস্টেমের একমাত্র কাজ, এটা আমরা জানতাম। আর সবকিছু তুচ্ছ। আমি আপনাকে বলছি যে রেল ইজ এ ভেরি ইমোশনাল থিং। ভারতের জন্য রেল ইজ ইমোশনাল থিং। আমাদের ছোটবেলায় রেলের সাথে, মানে আই ডোন্ট ওয়ান্ট টু গো টু পার্সোনাল ডিটেলস, রেলের সাথে আমাদের প্রত্যেকের প্রচুর স্মৃতি আছে। শ্যাম বেনেগালের একটা অসাধারণ সিরিয়াল বানিয়েছিলেন তিনি
রেলের সাধারণ কামরায়, তখনও এসি কামরায় তো আসেনি, যে রেলের সাধারণ কামরায় একটা সফর, সেই রেলটাকে মানে আমি আবার বলছি যে এই সরকার যদি আদানি বাড়িতে ঢিলও পড়ে তাতে যতটা সময় ব্যয় করবে, এই 10 জনের মৃত্যু তার কাছে কোনো বিষয়ই নেই। আবার আমি রিপিট করছি যে এই সরকার, রাহুল গান্ধী একদম মানে মানে কিভাবে বলেছিলেন, কিভাবে উনি শব্দটাকে চয়নটা করেছিলেন, এই সরকার স্যুট বুটের সরকার। যারা স্যুট এবং বুট পরে, যারা এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করে, তাদের কথাই একমাত্র ভাবে। আপনি যখন বলছিলেন বা সুমন যখন বলছেন যে পরিসংখ্যান দিয়ে দিয়ে যে চাকরি নেই, কি করে চাকরি থাকে? আপনি গোটা এয়ারপোর্টের 23টি এয়ারপোর্টে তুলে দিয়েছেন আদানিদের, তাহলে তো এয়ারপোর্টে আপনার কোনো পার্মানেন্ট স্টাফ দরকার নেই। সমস্ত স্টাফ আদানি কন্ট্রাক্টে রেখেছে, প্রতি 5 বছর অন্তর তার কন্ট্রাক্ট রিনিউ হবে, সেই অনুযায়ী হবে। ঠিক একইভাবে অপেক্ষা করে থাকা হয়েছে যে কখন এক একটা জোনকে আদানিদের হাতে তুলে দেওয়া হয়। যে এবার সাউথ জোন, যেটা অবশ্যই তারা লুক্রেটিভ জোনগুলো আগে চালাতে চাইবে, যেখানে বেশি রেভিনিউ, সেই জোনে তারা ঢুকবেন এবং তারা কন্ট্রাক্টে সার্ভ রাখবেন। আমি দেখছিলাম বহু রেল শ্রমিক ইউনিয়ন বলছেন যদি যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায় যে মালবাহী গাড়ির চালক, মালবাহী ট্রেনটির চালকেরই সমস্ত দোষ, একজন ট্রেড ইউনিয়ন নেতা বলছিলেন যে একজনকে 17 ঘন্টা কাজ করতে হয়। 17 ঘন্টা পৃথিবীর কোনো দেশের শ্রম আইনের কোনো কিছুকে মেনে হয়, কিন্তু কোনো উপায় নেই, আপনি তার কোনো সাবস্টিটিউট চালক নেই। দেখুন, আমরা আমাদের পক্ষে দোষ চাপিয়ে দেওয়াটা সহজ, কারণ মালবাহী গাড়ির চালক মারা গেছে, ফলে তিনি নিজেকে ডিফেন্ড করতে আসবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে এই অশ্বিনী বৈষ্ণব অ্যান্ড কো এবং নরেন্দ্র মোদী, আপনি যে কোনো সিস্টেমে, আপনি সেটা দূরদর্শনে ঢুকুন, আপনি সেটা হেলথ সিস্টেমে ঢুকুন, পুরো হেলথ সিস্টেমটাতে গত 3 বছর ধরে ঢক্কানি না ধরে ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন। যেদিন জানা গেল যে ওই ভ্যাকসিনটা থেকে সাইড এফেক্টস আছে, তাড়াতাড়ি বাবা মোদির ছবি সরা, মোদির ছবি সরা, মোদির ছবি সরা, যেন ওই ভ্যাকসিনে আর মোদির ছবি না থাকে। The whole system runs only around one thing, প্রধানমন্ত্রীকে তুলে ধর, ব্যক্তিকে তুলে ধর। আবার আমি বলছি, যে কোনো সিস্টেমে বা মানে উনি তো আসলে হিন্দু রাজা হতে চান, হয়তো বিক্রমাদিত্য নবরত্ন সভায় বা চন্দ্রগুপ্তের সভায় বা যে কোনো মানে উনি যাদের সভার কথা জেনেছেন, যতটা উনি জানেন, এরকম নবরত্নদের বসিয়ে রাখা, কিন্তু কিছু কাজও করতে হবে। মানে পুরোটাই যদি যদিও বীরবল ওয়াজ আ ভেরি ইন্টেলিজেন্ট পার্সন, যদি পুরোটাই ভাড়ামিতে চলে যায় না, তাহলে যা হওয়ার, তাহলে আমরা রাষ্ট্রের দিক থেকে সেই অবস্থায় পড়ছি। আপনি দেখুন, মানে আপনি মানে we do not talk because the mainstream media doesn't allow us to talk. আপনি জানেন না যে একটা বড় যুদ্ধ হলে, গালওয়ানে আমরা দেখেছি, আপনি কি আশা করেন যে অগ্নিবীরে যে ছেলেটা 4 বছরের জন্য চাকরি করতে এসছে, সে আপনার জন্য মানে রাষ্ট্রের জন্য নিজের জীবন বাজি রাখবে? কেন রাখবে? সো ইউ হ্যাভ ক্রিয়েটেড এ টেম্পোরারি সিস্টেম। একই সঙ্গে আমি যদি চাকরি না ক্রিয়েট করি, তার মানে ওই আপনি যে ওভারবার্ডেন লোকগুলির কথা বলছেন, তার মানে যে লোকটিকে 3 দিন ধরে ট্রেন চালাতে বাধ্য করা হচ্ছে, তারও শরীরের দায় নেই যে আজ্ঞাবহ দাস হিসেবে যেমন করার কথা তেমনটা পালন করার। তার পক্ষেও ভুল হওয়া একটা স্বাভাবিকতা। হ্যাঁ, সে কোলাপস করবেই কোনো সময়, আপনি মানে আপনি সিস্টেমটাকে প্রেসার ক্রিয়েট করতে 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 এমন জায়গায় নিয়ে এসছেন। আপনি তো চান যে এই লোকগুলো চাকরি ছেড়ে চলে যান, তারপরে আপনি একটা সিস্টেমটাকে একটা টেম্পোরারি জায়গায় তুলে দেবেন, যে টেম্পোরারি সিস্টেমে রান করবে। তো আপনি দেখুন যে পুরো সিস্টেমটার ফ্যালাসিটা হচ্ছে এইটা। আবার বলছি, কথাটা খুব বামপন্থী শোনাবে, যদিও আমি লাল রঙের পাঞ্জাবি পরে আছি। দ্য হোল প্রবলেম ইজ গোয়িং টুয়ার্ডস প্রাইভেটাইজেশন, এবং সেই প্রাইভেটাইজেশনের পদ্ধতির জন্য আপনি মানে আমাদের ছোটবেলা কেন, আজ থেকে 15 বছর আগেও আপনি রেল স্টেশনে অন্তত একটা পানীয় জল পেতেন। সুমন বলছিলেন, সুমন আমি জানি, আপনি পানীয় জল উঠে গেছে, আপনাকে একটা সামান্য মানে এভরিথিং ইজ ইউ পে অ্যান্ড ইউ গেট দ্য সার্ভিস। একটা এক্সিকিউটিভ রুম আছে, আপনি যদি প্রতি 2 ঘন্টার জন্য 323 টাকা দেন, তাহলে আপনি সেখানে বসতে পারবেন। নর্মাল যে এসি রিটায়ারিং রুম থাকতো, সে সব অতীত। এভরিথিং ইজ এ পেয়েবল সার্ভিস। মানে আমি বললাম তো, নরেন্দ্র মোদী ইজ এ আইডিয়াল এক্সাম্পল
ফর এভরিথিং, যেটাকে পেয়েবল সার্ভিসের জন্য। উনি পলিটিক্সটাকেও কি সুন্দর ইলেকট্রাল বন্ড দিয়ে পেয়েবল সার্ভিস করে দিলেন না, আমাকে টাকা দাও, কালকে আমি তোমাকে কন্ট্রাক্ট দিয়ে দেবো। তো পুরো রেলটায় আপনি সেটাই হয়ে গেছে। আমরা ভাবি মানে আমাদের দেশে তো ভক্ত এবং মূর্খ দুটোই প্রায় সমার্থক। আমরা ভাবি বন্দে ভারতে কি দারুণ খাবার দিচ্ছে, না দারুণ খাবার দিচ্ছে না। আপনার বন্দে ভারতের টিকিটের সঙ্গে আপনার ওই খাবারের দামটা নিয়ে নেওয়া। আপনি যদি ইচ্ছে করেন আপনি অপ্ট আউট করতে পারেন খাবার, ঠিক আছে, কিন্তু আপনার যেহেতু আগের মতো কোনো স্টেশনে কোনো খাবার কেনার সুযোগ নেই, আপনার তাহলে আর কোনো অপশন নেই। সো ইউ আর ফোর্সড টু বাই দিস ফুড। দ্য হোল এগেন আমি বলছি, দ্য হোল সিস্টেম দুটো জিনিস ভাবে, তিনটে জিনিস ভাবে। এক হচ্ছে যে প্রধানমন্ত্রীর বন্দনা করতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে বড় লোকদেরকে, প্রধানমন্ত্রী যাদেরকে চেনেন বা পছন্দ করেন বা তার মানে যাদের যারা এই টেলিভিশন প্যানেলে সন্ধ্যেবেলা দেখে তাদের মানে তাদের জীবন নিয়ে ভাবতে। তার বাইরে দেশের যে 80% মানুষ আছে যারা গরিব, যাদেরকে আবার আগের দিনের আপনার ডিবেট অনুযায়ী যারা লক্ষ্মীর ভান্ডার পায় বা যারা তার চাইতে একটু ওপর, যারা প্লেনে চড়তে পারে না, তাদের জীবনে কি হলো, তারা সামান্যতম যাত্রী পরিষেবাটুকু পেল কিনা, তাদের নিরাপত্তা কিছু কেউ কেউ খোঁজ নিয়েছে যে করমণ্ডলে এর মানে 20 গুণ লোক মারা গেছে করমণ্ডলের ওই লাইনটাতে। আপনি বলছেন আপনি খবর নিয়েছেন, ওই লাইনটাতে করমণ্ডল ট্রেনে কবচ বসানো হয়েছে, ঘটনার পর তো 2 বছর কেটে। 296 জনের মৃত্যু হয়েছে অফিসিয়ালি, এবং বলা হয় এখনো এটা বলা হয় যেহেতু জেনারেল বগিতে ঠাসাঠাসি করে মানুষ যাচ্ছিল, যে কথাটা শুরুতে বলছিলাম, বহু মানুষ যারা মারা গিয়েছে তাদের হিসেব নেই, তাদেরকে আইডেন্টিফাই করতে পারে। তো আপনি 296 জনের মৃত্যুর পর রেল কর্তৃপক্ষ বলতে পারবেন যে করমণ্ডলে কবচ বসানো হয়েছে? বিকজ করমণ্ডল তাদের কাছে ফ্যাক্টর নয়। আবার আমি বলছি, এই সরকারের দুটো মাত্র লোক, তৃতীয়টা লক্ষ্যরা, তৃতীয়টা উপেক্ষা। এক হচ্ছে নরেন্দ্র মোদীকে তুলে ধরো, এবং দ্বিতীয়ত হচ্ছে যারা বড় লোক তাদের স্বার্থ রক্ষা করে। এর বাইরে নাথিং, মানে কোনো বিষয় নিয়ে সরকারের, আমি আবার আপনাকে সেক্টর ধরে বলে আছি, ট্রেন তো খুব গুরুত্বপূর্ণ সেক্টর, স্বাস্থ্য, শিক্ষা, এখানে কোথাও কোনো ভূমিকা নেই। এবং সুমন খুব রাইটলি বলেছিলেন যে এরপরও ভক্তকুল ভাবে যে বিজেপি পশ্চিমবঙ্গে এলে অনেকের চাকরি হবে, অনেকের ডিএ বাড়বে। ঠিক আছে, যদি একবার বিজেপি শাসিত রাজ্যগুলোতে চাকরি, শুধুমাত্র এডুকেশন সেক্টরে কত চাকরি হয় তার যদি খবর নেন তাহলে জানতে পারবেন।